এটা সত্যি যে ফেসবুক তাদের অ্যালগরিদম সিস্টেমকে আপডেটের পর 2018-19-এর তুলনায় এখনকার পোস্টগুলিতে 2.2% রিচ কম হয়ে যাচ্ছে। তা বলে এমনটা নয় যে আপনার পেজেতে একদমই রিচ কম হয়ে যাবে। এই পেজ রিচ হওয়ার পিছনে ভুলগুলো আমাদের নিজেদেরই থাকে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট আর দোস্ত সুরজিৎ। আজকে ভিডিওতে আমরা জানবো আমাদের কোন ভুলের জন্য ফেসবুকে রিচ কমে যায়। শুধু তার প্রবলেমগুলো জানলেই হবে না, আমাদের এর থেকে কীভাবে সলভ হতে হবে সেটাকেও আমরা সাথে সাথে জেনে নেব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা মেসেজ। যখনই আপনারা কোনো কিছু জিনিস অনলাইন থেকে কিনবেন তার এক্সপায়ারি ডেট এবং ভালোভাবে লেখাগুলোকে পড়ে নেবেন। বিস্তারিত জানতে ইন্ট্রো পার্টটিকে স্কিপ করতে পারেন। তো ফ্রেন্ডস, ফেসবুক পেজ রিচ ডাউনের পিছনে আমাদের করা ভুলগুলি কী বলতে গেলে কারণগুলি কী সেগুলো আমরা আগে জানবো। তারপরে জানবো কিভাবে এখান থেকে আমরা নিস্তার পাবো। তো এইরকমই 7টা কারণ এবং তার সাথে সাথে গোটা কয়েক করণীয় কাজ আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব যে ভুলটা আমরা করে থাকি, ওভার প্রমোশন। এই ওভার প্রমোশন এমনই একটা জিনিস যেখানে ফেসবুকের কোনো প্রবলেম নেই, এখানে প্রবলেম হবে ভিউয়ার্সের। মানে অ্যাডভার্টাইজমেন্ট, আপনি নিজের পেজেতে শুধু যদি অ্যাডভার্টাইজমেন্টই চালিয়ে যান তাহলে মানুষ সেটা থেকে কিন্তু বিরক্ত হবে। কারণ অ্যাডভার্টাইজমেন্ট কার দেখে? বাচ্চার অ্যাডভার্টাইজমেন্ট দেখে। বড়রা চায় কি? কিছু এন্টারটেন জিনিস, কিছু বিনোদন, তাই তো? তো তারা যখন দেখবে আপনার পেজেতে এসে শুধু অ্যাডভার্টাইজমেন্টই করছেন তাহলে তারা এখান থেকে বিরক্ত হতে পারে। এবার হয়তো আপনি বলবেন তাহলে কি আমরা প্রমোশন করব না? না, প্রমোশন করব না এমনটা তো হতেই পারে না। কারণ ফেসবুক, ইউটিউব এইগুলোতে প্রমোশন অবশ্যই চালাতে হবে, অ্যাটলিস্ট টাকাটাই বড় কথা। তবে এমনভাবে আপনাকে প্রমোশনটা করতে হবে যেন সেখানে মানুষের কিছু বিনোদনও থাকে, সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্টটাও হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরুন আপনি একটা বাইক বিক্রি করবেন। তো এই বাইকটা যদি আপনি শুধু একটা অ্যাডভার্টাইজমেন্ট দেন তাহলে মানুষ সেটাকে কিন্তু বিরক্ত হবে বা স্কিপ করে দেবে। তো আপনাকে এমনভাবে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হবে, মানে একটা ধরুন ভিডিও তৈরি করলেন যেখানে আপনি বাইকসের কিছু রিভিউজ করলেন, কোন কোন জিনিসগুলো ভালো আছে সেগুলো দেখালেন, সাথে সাথে আপনি বাইকটাকে চালিয়েও দেখালেন, আপনি খুব মানে বেনিফিটস একটা দিলেন, বোঝাতে পারলেন যে ভিউয়ার্স বা যে বায়ার হবে তার সামনে আপনি প্রকাশ করলেন বাইকটা সম্বন্ধে। তো এটা মনে হয় তার থেকে বেশি প্রেফারেবল হবে। তাহলে এখানে আপনার কিন্তু এক ঢিলে দুটো পাখি হচ্ছে। আপনি ভিডিও একটা তৈরি করেন যেখানে আপনার কোনো রিউজ কন্টেন্ট নেই, সাথে সাথে ওনার আপনার মুখটাকেও দেখতে পেলো। তো ফেস ভ্যালু একটা বড় কাজ করে এখানে, কিন্তু আপনার রিউজ কন্টেন্ট নেই যেহেতু আপনি মনিটাইজেশনও পাবেন, সাথে সাথে আপনার প্রোডাক্টটা বিক্রিও হবে, সেলও হবে। তো এক কথা বলতে গেলে যে সব কিছুর একটা লিমিট থাকে। তো ওভার প্রমোশনটাও কিন্তু খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে পেজের উপর। এখানে ফেসবুকে তো কোনো ব্যাপার নেই, কিন্তু ভিউয়ার্স এখান থেকে বিরক্ত প্রকাশ করবে, যার ফলে আপনার পেজেতে ইন্টারেস্ট কমে যাবে আর ফলস্বরূপ রিচ ডাউন। পরে যে ভুলটা আমরা করি সেটা হলো যে চেঞ্জ ওনার বা চেঞ্জ অ্যাডমিন। আমরা কি করে থাকি? ঘন ঘন অ্যাডমিনকে অ্যাড করি আবার চেঞ্জ করি। তো এই জিনিসটা ফেসবুকের কাছে এই জন্যই বাজে, কারণ ফেসবুক পেজ বেচা কেনার একটা ব্যাপার মানে ট্রেন্ডিংয়ে চলে এসেছে এখন বলতে গেলে। তো এটা কিন্তু ফেসবুকের কাছে খুব একটা ভালো জিনিস নয়। তো সবসময় আপনাকে দেখতে হবে যে এই ঘন ঘন পেজকে যে চেঞ্জ যে অ্যাডমিন হয় সেটা যেন না করা হয়। তো এর ফলে কিন্তু ফেসবুক পেজ আপনাকে না জানিয়ে আপনার পেজকে রিচ ডাউন করে দেবে। ভয় একটাই, ওই যে ফেসবুক পেজ বেচা কেনাটা। তো আপনাকে করতেটা কী হবে? আপনি কি পেজে অ্যাডমিন অ্যাড করতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন না? না, পারবেন। তবে আপনাকে অ্যাড করার পর যে মেন অ্যাডমিন তাকে অবশ্যই কমপক্ষে 1 থেকে 2 মাস পেজটার মধ্যে স্টে হতে হবে। তারপরে আপনি পেরিয়ে যেতেই পারেন, কিন্তু অন্তত কাউকে অ্যাড করার পর 1 মাস অন্তত থাকতেই হবে। এরপরে যে ভুলটার কথা বলবো সেটা হলো যে সেক্সুয়াল কন্টেন্ট অর ভায়োলেন্স। আজকের দিনে এটা খুবই একটা বাজে ব্যাপার, সেক্সুয়াল কন্টেন্ট পোস্ট করাটা। এটা প্রোফাইলের ক্ষেত্রেই হোক বা পেজের ক্ষেত্রেই হোক, মেনলি এখানে পেজের জন্য বলছি। তো আপনারা কখনোই ফেসবুক পেজেতে এমন কিছু জিনিস শেয়ার করবেন না বা পোস্ট করবেন না যেটাতে ফেসবুক আপনাকে সেক্সুয়াল কন্টেন্ট হিসাবে নোটিফাই করে নেয়। তো অনেকে করে কি, নিজেদের লাইক বাড়ানোর জন্য এরকম ধরনের কিছু কন্টেন্ট দিয়ে দেয় যাতে তাদের লাইকটা তাড়াতাড়ি বেড়ে যায়। তো এটা তো হয়তো আপনার কিছুর জন্য লাইক বেড়ে যাবে, কিন্তু আদতে আপনার ক্ষতিটা নিজেরই হবে। কারণ গাদা গাদা রিপোর্ট পড়বে, ফেসবুকের চোখেও আপনি খারাপ হবেন, আর যার ফলে কী হবে, আপনার পেজটা রিচ ডাউন হবে।
তো ফেসবুক পেজেতে এমন কিছু জিনিস শেয়ার করবে না যেটাতে সেক্সুয়াল কন্টেন্ট থাকে। তো এরপরে যে 4 নম্বর কারণটা সেটা হলো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং মিসলিডিং, এই দুটোকে এক কাছে বলছি। এর কারণটা হলো আমি আলাদা আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কোন জিনিসগুলো, ধরুন আপনি একটা কোনো মিউজিক অ্যালবাম বা মিউজিক এর আপনি ওনার, আপনি সেখানে কষ্ট করে খেটে খুঁটে এই রকম ধরনের মিউজিকটা তৈরি করেছেন। তো আমি কি করলাম, বিনা পরিশ্রমে সেই জিনিসটা কপি করলাম বা ডাউনলোড করলাম এবং আমার পেজেতে পোস্ট করে দিলাম। এর ফলে যে মেন ক্রিয়েটার বা যে ওনার, তার তো এখানে ক্ষতি ধরা হবে না, কারণ তার ভিউয়ার্সটা ভাগ হয়ে যাবে, যার ফলে তার মনিটাইজেশনের ফলেও কিছু ঘাটতি হতে পারে। তো আমি এখানে কপি করেছি, এখানে ফেসবুকের কোনো প্রবলেম হবে না, তাই তো। তারা শুধুমাত্র রিউজ কন্টেন্ট হিসাবে মনিটাইজেশনটা হয়তো আমাকে দেবে না, কিন্তু এখানে ফেসবুক নিয়ে থেকে আমাকে রেস্ট্রিক্ট বা স্ট্রাইক দেবে না। তো স্ট্রাইক তখনই পড়বে যখন এর আসল ওনার সেটাকে দেখতে পাবে এবং সে রিপোর্ট করবে। তখনই ফেসবুক ভালোভাবে রিভিউ করবে, যে তখন এটাকে দেখবে যে না সত্যি এটা তার নিজের কন্টেন্ট নয়, আসল ওনার এটাকে নোটিফাই করেছে এবং সে রিপোর্টটা করেছে। তখনই এটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে আপনার ফেসবুক পেজেতে রেস্ট্রিক্ট করে দেওয়া হবে, যার ফলে কী হবে, রিচ ডাউন হবে। এরপরে মিসলিডিং ব্যাপারটা জিনিসটা অনেকটা এইরকমই। আপনি হয়তো কারোর কোনো প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট বা তাদের ব্র্যান্ড নেমকে চুরি করে কাজ চালাচ্ছেন। যেমন ধরুন একটা বড় কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির নাম, ধরুন টাটা। আমি যদি টাটা কোম্পানির নামে ফেসবুকে অ্যাড চালাই, সেখানে মানুষ কী হবে, টাটা কোম্পানিকে সহজে বিশ্বাস করে নেবে, আর তারা আমার মানে পোস্টে বা মানে ধরুন কোনো জিনিসে বিজনেসে ইনভেস্ট করতে শুরু করবে। তো এটা তো একটা বাজে জিনিস হবে, তাই না? কারণ এখানে আমি মালিক নই, অথচ কোনো একটা দামি মানে ব্র্যান্ডের নামকে চুরি করে নিজের নামে চালাচ্ছি। তো এখানে এটাকে বলা হচ্ছে যে মিসলিডিং। এইটাও যদি করেন তো এর ফলে কী হবে, ফেসবুক আপনার পেজটাকে আস্তে আস্তে রিচ ডাউন করে দেবে, আপনাকে না জেনেই করে দেবে, আর আপনি বুঝতেও পারবেন। এরপর যে পয়েন্টটা সেটা হলো যে S4S। এই S4S জিনিসটা কি সেটা হয়তো আমাকে বোঝাতে হবে না, কারণ ফেসবুক ক্রিয়েটারের কাছে এইটা ভালোভাবেই জানা। তবু আমি বলে দিচ্ছি, S4S জিনিসটা হচ্ছে এমন জিনিস যেখানে আমার পোস্টের লিঙ্ক আমি আপনাকে শেয়ার করব, আর আপনার পোস্টের লিঙ্ক আমাকে শেয়ার করবেন, এবং সেই লিঙ্কগুলো আমরা পেজের মধ্যে ছড়িয়ে দেবো নিজেদের মধ্যে, যার ফলে কী হবে, আমার যে ফলোয়ারগুলো সেগুলো আপনার কাছে যাবে আর তার ফলোয়ারগুলো আমার কাছে আসবে। তো এই রকম যে অ্যাডমিন আছে, এরকম আলাদা আলাদা ফেসবুক পেজে যে অ্যাডমিন, তারা একটা গ্রুপ করে, সেখানে এই যে লিঙ্ক শেয়ার জিনিসটাকে বলা হচ্ছে S4S, মানে শেয়ার ফর শেয়ার। এটাকে ইউটিউবে বলা হয় সাবস্ক্রিপশন ফর সাবস্ক্রিপশন। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু ফেসবুকের কাছে একটা বাজে একটা নোটিশ যায়, তো এটা কিন্তু করা যাবে না। আর যদি এটা করে থাকেন তাহলে অবিলম্বে এটাকে বন্ধ করুন, নয়তো কিন্তু আপনার পেজও কিন্তু রিচ ডাউন হতে পারে। পরে যে কারণটা সেটা হলো যে পারচেস ফেসবুক পেজ। এটা আজকাল দিনে খুবই হচ্ছে। তো যারা করে তাদের উদ্দেশ্যে বলবো, একদমই কোনো জায়গা থেকে ফেসবুক পেজ পারচেস করবেন না। কারণটা এটাই, কারণ আমার যদি ফেসবুক পেজেতে ভিউজ আসে বা লাইক আসে, তাহলে আমি আপনাকে কেন বিক্রি করতে যাবো? আমি সেখান থেকে ইনকাম করতে পারবো বা আমার পরিচিতি করতে পারবো, তাই না? আপনাকে শুধু শুধু বিক্রি করে দিতে পারবো না। বিক্রি তারাই করে যাদের ফেসবুক পেজেতে কোনো প্রবলেম আছে বা গণ্ডগোল আছে। তো এই যখন ফেসবুক পেজই কিন্তু বিক্রির জন্য উঠে পড়ে লেগে যায়, বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। তো এই পেজগুলোকে বিক্রি যদি যারা করে তাদের তো করে লাভ হবেই, কিন্তু যারা কিনবে তাদের একদমই লস হয়ে যাবে। কারণ এইগুলো থেকে কোনো রকমের ভিউজ আসবে না, কোনো রকম লাইক আসবে না। তাদের নিশ্চয়ই পূর্বেতে কোনো রেস্ট্রিক্ট হয়েছে বা পেজ তাদের রিচ ডাউন হয়েছে, সেই কারণেই কিন্তু আপনাকে বিক্রি করে। এরপরে যে বায়ার হবে তার কিন্তু আরও ঘাটতি হবে। তো ফেসবুক পেজ বেচা কেনাটা একদমই চলবে না। তো এরপরে যে কারণটা হচ্ছে সেটা হলো যে ইউজ থার্ড পার্টি অ্যাপ। আমরা অনেক সময় নিজেদের সাবস্ক্রাইবার হোক বা ফলোয়ার হোক, এইগুলোকে বাড়ানোর জন্য কিছু থার্ড পার্টি অ্যাপসকে বেছে নিই। ফেসবুক কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছে, যে তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে আমরা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপসকে অ্যালাউ করব না। তো আপনারা যারা এই ধরনের কোনো অ্যাপসের বা এই ধরনের কোনো ওয়েবসাইটের চক্করে পড়েন, তাহলে কিন্তু ক্ষতিটা আপনাদের নিজেদের হবে। নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভালো ভালো কন্টেন্ট বানিয়ে আপনি ফেসবুকে পোস্ট করুন, অটোমেটিক্যালি তাদের অ্যালগরিদমে সেটাকে আস্তে আস্তে তারা পৌঁছে দেবে মানুষের কাছে। তো কোনো থার্ড পার্টি অ্যাপসকে ইউজ করার প্রয়োজন নেই। তো এরপরে যে কারণটা বলবো সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ, এটা আপনারা নিজেরা দেখে নেবেন পরীক্ষা করে। তো এই কারণটা হলো যে রাইট ইনফ্লুয়েন্স লাইন্স ইন টাইটেল,
মানে আমরা টাইটেলে এমন কিছু লিখে দিই যেটা দর্শককে ইনফ্লুয়েন্স করে। যেমন আপনি নর্মাল একটা পোস্ট করবেন আর অন্য একটা পোস্টে আপনি এই রকম ধরনের কিছু লাইন লিখে দেবেন যে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বা ফলো আওয়ার ফেসবুক পেজ। তো এই যেটাতে আপনি এই ইনফ্লুয়েন্স লাইনগুলো লিখবেন সেটাতে দেখবেন আপনার রিচটা অনেকটা কম আসছে। তো এখানে হয় কি যে এই ইনফ্লুয়েন্স লাইনগুলো আসছে, সেখানে তো ফেসবুকের ক্ষতি হচ্ছে না, তা আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছেন বিনা পারমিশনে, বিনা ইয়েতে। তো এখানে কি করে ফেসবুক সেই যে পোস্টগুলোতে একটু একটু করে রিচ ডাউন করে দেয়। কারণ আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন, এটা যদি আমার কথাটা বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। হয়তো এটা একদিন দুদিন হবে না, কিন্তু আপনি পরপর 2-3 দিন এটা করতে থাকবেন, দেখবেন যে আপনার রিচ ডাউনটা কিন্তু অবশ্যই হচ্ছে। তো যাই হোক, এই কয়েকটা কারণ ছিল যেই ভুলগুলোর জন্য আমাদের ফেসবুক পেজে রিচ ডাউন হয়। তো এবার আসি কিছু করণীয় কাজ যেগুলো আমাদের করলে ফেসবুক পেজে রিচ ডাউন হয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পাবো। তো প্রথমে যে করণীয়টা সেটা হলো যে স্টার্ট কনভারসেশন উইথ ফলোয়ার্স অর ভিউয়ার্স। তো আমাদেরকে যখনই আমরা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করব বা আমাদের এমন একটা পরিস্থিতি এসে যেখানে আমাদের ভিউজ হচ্ছে না বা আমাদের লাইক হচ্ছে না, সেই পরিস্থিতিতে আমাদেরকে করতে হবে কি না, যে ভিউয়ার্স বা থাকে তাদের সঙ্গে কনভারসেশন করতে হবে, তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে একটু এনগেজ হতে হবে। তো এইটা আমরা করি কি আজকাল, একটা ফেসবুক পেজ খুলি এবং নিজেদেরকে বিশাল ভিআইপি মনে করি। তো আমরা কেউ যদি কিছু কমেন্ট করে তার রিপ্লাই দিই না, এগুলো করতে হবে, মানে কনভারসেশন করতে হবে ভিউয়ার্সের সাথে। তো এরপরে আমাদের যে করণীয় সেটা হলো যে পোস্ট কনস্ট্যান্টলি। তো আমাদেরকে নিয়মিত ফেসবুকে পোস্ট করতে হবে, দিনে 1টা হোক 2টো হোক আমাদেরকে পোস্ট অবশ্যই করতে হবে। তো এরপরে যে করণীয় সেটা হলো যে পোস্ট হোয়েন ইউর অডিয়েন্স ইজ অনলাইন। মানে আমাদেরকে সেই সব টাইমগুলোতে পোস্ট করতে হবে যখন আমাদের অডিয়েন্সগুলো অনলাইন থাকে। তো এবার আপনি ভাববেন যে আমাদের যে ভিউয়ার্স বা অডিয়েন্স আছে তারা কখন অনলাইন হয় আমি সেটা জানবো কী করে? তো কিছুই না, আপনাকে সোজাসুজি চলে যেতে হবে ক্রিয়েটার স্টুডিওতে এবং ওখানে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা দেখতে হবে যে আপনার ফেসবুকে এনগেজ কোন টাইমটাতে হচ্ছে দিনে, আর সেই টাইমটাতেই আপনাকে পোস্ট করতে হবে। ঠিক অপোজিট সাইডে যখন আপনার মানে সবথেকে গ্রাফটা নিচে থাকবে, মানে যেই সময়তে আপনার পেজেতে অডিয়েন্সরা সেইভাবে রিচ হয় না, সেই সময়টাতে আমাদেরকে কিন্তু কোনো পোস্ট করা চলবে। তো এরপর আমাদের যে করণীয় সেটা হলো যে পোস্ট হাই কোয়ালিটি ভিডিও লার্জার দ্যান 3 মিনিটস। মানে আমাদেরকে যে ভিডিও আমরা পোস্ট করব সেটার কোয়ালিটি যেন এইচডি থাকে, মানে ভালো কোয়ালিটি থাকে, এবং সাথে সাথে সেটা যেন 3 মিনিটের বেশি হয়, সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে হয় কি, তো আপনি যত মানে বড় মানে একটা ডিউরেশনের ভিডিও তৈরি করবেন আপনার ওয়াচ টাইমটা কিন্তু তত বাড়তে থাকবে, আর যার ফলে একটা ফেসবুকের কাছে মেসেজ যাবে যে আপনার কন্টেন্টটা মোটামুটি বেশ ভালোই আছে। এই জিনিসটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপর আমাদের করতে হবে কি, ক্রিয়েট এ গ্রুপ অ্যান্ড এনগেজ উইথ ভিউয়ার্স। আমাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, পেজের নাম দিয়েই হোক বা আলাদা কোনো গ্রুপ, সেখানে আপনি ভিউয়ার্সের সঙ্গে বা ফলোয়ার্সদের মানে সাথে একটু কথাবার্তা বলতে হবে, মানে এনগেজ থাকতে হবে। কারণ আপনি তো পার্সোনালি প্রত্যেকটা মেসেজ পড়তে পারবেন না, প্রত্যেকের সঙ্গে আপনি ইন্টারাক্ট করতে পারবেন না, তাই তো? তার জন্যই গ্রুপ। আপনি গ্রুপে যে ভিউয়ার্স থাকবে তাদের সঙ্গে কথাবার্তা বলুন, তাদের কী চাহিদা সেগুলোকেও আপনাকে দেখতে হবে। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে অডিয়েন্স প্রায়োরিটি। ওই অডিয়েন্স প্রায়োরিটি যেমনটা বললাম, গ্রুপে আপনি মানুষের সঙ্গে কথা বলুন, মানুষ কী ধরনের পোস্ট চায় সেই ধরনের আপনাকে পোস্ট কিন্তু দিতে হবে। এখানে বলে রাখা ভালো, আপনি এমন ধরনের পোস্ট কিছু দেবেন যেগুলোতে কিছু বুদ্ধিমত্তার সাথে এমনভাবে দেবেন যেগুলোতে আপনাকে মানুষ কমেন্ট করতে বাধ্য হয়। যেমন আপনি এমন কিছু লিখলেন বা কোনো একটা হাসির কোনো মানুষের ছবি দিয়ে দিলেন, সেখানে বলবেন যে এটা কার মতন দেখতে, ট্যাগ ইউর ফ্রেন্ড। মানুষ ট্যাগ করবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার জিনিসটা রিচ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই রকম বুদ্ধিমত্তার কিছু জিনিস দিয়ে আমাদেরকে অডিয়েন্সের সাথে ভালোভাবে ইন্টারাক্ট করতে হবে যেখানে মানুষ কমেন্ট করে। এবং সর্বশেষ যে পয়েন্ট সেটা হলো যে অ্যাড স্টোরি। দিনে অন্তত 1টা বা 2টো স্টোরি আপনাকে দিতে হবে, কারণ পোস্ট যদি নাও পৌঁছায় স্টোরি কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। কারণ আপনি দেখবেন একটা পোস্টে আপনি লাইক পেয়েছেন 10টা থেকে 20টা, আমি বলছি যখন রিচ ডাউন হয় এরকম পরিস্থিতিতে, বা খুব জোর 40টা, সেখানে আপনার মানে স্টোরি যদি দেন দেখবেন যে 200-300টা ভিউ হয়ে গেছে। তো এটা একটা ভালো জিনিস, আপনি এখান থেকে কিন্তু কিছু ভিউয়ার্স পেয়ে যাবেন। ধরুন এরকম ধরনের আবার কিছু এখন অপশন দেওয়া হচ্ছে যে লিঙ্ক, আপনি স্টোরিতেও লিঙ্ক দিতে পারবেন, সোয়াইপ করুন, এরকম কোনো আজকাল দেখি না। তো এই জিনিসগুলো থেকে আপনার কিন্তু পেজেতে অনেক মানুষ পৌঁছে যেতে পারবে। তো এই জিনিস ওভারঅল মনে রাখতে হবে আমাদের। তো বন্ধুরা, এই ছিল আজকের ফেসবুক রিচ ডাউন এর কিছু কারণ এবং কিছু করণীয়। তো আশা করি ভিডিওটা থেকে আপনাদের যদি কেউ পুরোটা দেখেন
আশা করি কিছু সুফল পাবেন। আর যদি ভিডিওতে ভালো লাগে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।